নবম শ্রেণী বাংলা ব্যাকরণ, তোমাদের বাংলা শব্দ ভাণ্ডার, এখান থেকে আজকে আলোচনার বিষয় রয়েছে। আমরা প্রথমেই জানব যে ভাষার যে মূল সম্পদ সেটাই হচ্ছে শব্দ ভাণ্ডার, অর্থাৎ কোন ভাষায় কত রকম শব্দ আছে, কতগুলো শব্দ আছে, সেই ভাষাটা গরিব না ধনী। গরিব বা ধনী বলতে গিয়ে আমি কি বোঝাচ্ছি, যে কোনো একটা ভাষা, ধরো বাংলা ভাষা উদাহরণ নিলাম, বাংলা ভাষা যদি ডিকশনারি দেখি কয়টা শব্দ আমরা পাবো, ইংরেজি ডিকশনারি যদি আমরা দেখি তাহলে ইংরেজি কয়টা শব্দ আমরা পাবো, আমরা চাইনিজ যদি ম্যান্ডারিন দেখি বা জাপানিজ দেখি সেখানে ডিকশনারিতে আমরা কয়টা শব্দ পাবো, বা সাহিত্যে কয়টা শব্দ পাবো, মোট মাঠ মিলিয়ে 55,000, 60,000, 1 লাখ, 2 লাখ, একটা শব্দ থাকে তো সব শব্দ ভাণ্ডারে বা সব শব্দে মানে ভাষাতে। এবং সেই শব্দ ভাণ্ডারে কিন্তু আমাদের বিচার করে যে এই ল্যাঙ্গুয়েজটা কত বড়। শুধুমাত্র শব্দ ভাণ্ডারটা নয়, অনেক দিক আছে। এবারে মাধুর্য ব্যাপার, এটা আমরা জানি যে বাংলা ভাষা পৃথিবীর সবথেকে মিষ্টি ভাষা। তা যার ভাণ্ডারে যত বেশি শব্দ তার ভাষা তত কিন্তু সমৃদ্ধ। অর্থাৎ এমন এমন ভাষা আছে যেখানে শব্দ ভাণ্ডার প্রচুর প্রচুর শব্দ আছে এখানে। মানে শব্দ বলতে কী রকম, প্রতিশব্দ প্রচুর পাবো। প্রতিশব্দ মানে কি, ধরো সূর্যকে আমরা নানা রকম নামে ডাকতে পারি, এই ক্ষেত্রে কিন্তু ইংরেজি খুব গরিব। কেননা সান যদি আমরা ইংরেজিতে বলি তার কিন্তু সমার্থক শব্দ আর কিছু নাই, কিন্তু বাংলায় প্রচুর আছে। যদি চাঁদ আমরা মুন বলি তার প্রতিশব্দ কিন্তু আর কিছুই নাই। কেননা ইংরেজি নেই কেন আমি একটু আগেই বলে দিই, কেননা ইংরেজি বিভিন্ন ভাষা থেকে সেগুলো এসেছে। যেমন সানি বলো, এটা ইংরেজে, ধরো বিভিন্ন শব্দ যেমন ল্যাটিন শব্দ, ফ্রেঞ্চ শব্দ, জার্মানি শব্দ, বিভিন্ন শব্দ থেকে কিন্তু ইংরেজি শব্দের উৎপত্তি। ফলে নিজস্বতা খুব কম। সেরকম বাংলা ভাষাও তাই। আমরা বিশেষ করে বাংলা শব্দ ভাণ্ডার পড়ব। এবার আমি ইংরেজি ছাত্র বলে আমি ইংরেজিটা একটু এর সঙ্গেই কম্প্যারিজন করি। তা এখানে দেখো বাংলার ক্ষেত্রেও তাই, কিন্তু বাংলা বিভিন্ন শব্দ আছে যেইগুলো কি সংস্কৃত থেকে এসেছে, অপভ্রংশ হয়ে এসেছে, প্রাকৃত অপভ্রংশ হয়ে এসেছে, মাগধী যেটা বলি। কিছু তদ্ভব শব্দ আছে, তৎসম শব্দ আছে, দেশি শব্দ, বিদেশি শব্দ, বিভিন্ন শব্দ, মিশ্র শব্দ আমরা জানি। তা সেইগুলো নিয়েই কিন্তু আমরা এই বাংলা শব্দ ভাণ্ডার কিন্তু পড়ব। কিন্তু বর্তমানে যে কোনো ভাষা থেকেই বাংলা ভাষায় আসুক না কেন সেগুলো কিন্তু বাংলায় স্থান পেয়েছে, অর্থাৎ সেগুলো কিন্তু বাংলা হয়ে গিয়েছে। যদি আমরা পেন বলি তাহলে পেনটাও এখন বাংলা হয়ে গিয়েছে, পয়েকার দন্ত না পেন, কিন্তু PEN পেন এটা বাংলা নয়, পয়েকার দন্ত না পেন এটা বাংলা। পেনের বাংলা কলম আমরা জানি, কিন্তু পয়েকা দন্ত না পেন এটা কিন্তু বাংলা। বুঝতে পারলে? তা আমরা বাংলা হরফে যদি লিখে ফেলি ইংরেজি শব্দ সেটাও বাংলা হয়ে গেল। এমন অনেক শব্দ আছে যেগুলো এখানকার শব্দই নয়। ধরো তুমি থুতু ওপর দিকে ফেললে, আকাশের দিকে থুতু ফেললে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, থু করে ওপর দিকে ফেললে, থুতুটা কোথায় গিয়ে পড়বে? তোমার গায়ে এসেই পড়বে। অর্থাৎ নিজের জিনিস নিজের জায়গায় যদি ঘুরে চলে আসে, সেইটা একটা বাংলা শব্দ নতুন তৈরি হয়েছে, বুমেরাং। এটা কিন্তু বাংলা শব্দ নয়, বুমেরাং। বুঝতে পেরেছো? এরকম অনেক শব্দ আছে, আস্তে আস্তে পড়বো যত, তত শিখবো, তত জানবো, খেলা হবে। আস্তে আস্তে ওয়েট করো। তাহলে দেখো এখানে বাংলা শব্দ ভাণ্ডারকে প্রধানত 4টে ভাগে আমরা ভাগ করছি। আমি বইয়ের বেশি বলবো না, তবে বই থেকে কমও বলবো না। অর্থাৎ যা বই আছে সেটাই বলবো, বুঝিয়ে বলবো। মন দিয়ে বইটাকে দেখো,
আর আমার কথাগুলো শোনো। তাহলে চারটে ভাগ কি কি হলো? মৌলিক, 2 নম্বর হচ্ছে দেশি, 3 নম্বর হচ্ছে আগন্তুক যেখান থেকে আসছে, 4 নম্বর হচ্ছে মিশ্র, মিশে গেছে, সব একাকার হয়ে গেছে। এই মৌলিক শব্দ ভাণ্ডারের আবার 3টে উপবিভাগ রয়েছে। কি কি? তৎসম, তদ্ভব, তৎসম এবং অর্ধ তৎসম। এই সবগুলো একটা ছকে এখানে দেখানো হয়েছে। তোমরা ছক মুখস্থ করতে পারো, এইভাবে মুখস্থ করে রাখতে পারো। বেশ, দেখো এখানে একটা অংশ দেওয়া রয়েছে, এটা একটু দেখে নিই। আদি ভারতীয় আর্য ভাষাকে সাধারণভাবে সংস্কৃত এবং মধ্য ভারতীয় আর্য ভাষাকে সাধারণভাবে আমরা প্রাকৃত নাম দেওয়া হয়। এটা মধ্য ভারতীয় আর্য ভাষা। সংস্কৃত নাম তখনই আসে যখন বেদের সংস্কৃত এত কঠিন ছিল, সাধারণ মানুষের কিন্তু মাথায় ঢুকতো না। তখন সংস্কৃত বিখ্যাত সংস্কৃত ব্যাকরণবিদ পাণিনি দেখলেন যে এই সংস্কৃত মূল যে শব্দ যেটা বেদে ছিল তখন কি করলো? তিনি কি করলেন? তিনি দেখলেন যে না, এর একটু সংস্কারের দরকার আছে। কিসের দরকার? সংস্কার। এই শব্দগুলো বড্ড কঠিন, মনে রাখতে কঠিন, লিখতে কঠিন, বলতে কঠিন, তাহলে একটু সংস্কার করলেন তিনি। সেই সংস্কার যখন তিনি করলেন, অষ্টাধ্যায়ী ব্যাকরণ যখন তিনি লিখলেন পাণিনি, তখন সেটা পরবর্তী নাম হয়ে গেল কি? সংস্কৃত, যেহেতু সেই ভাষাটা সংস্কার করা হয়েছে। বুঝলে? সংস্কৃতর প্রাচীন অনেক ভাষা আছে, হিব্রু ভাষা আছে, তামিল ভাষা আছে, কিন্তু বেদের ভাষা অতি প্রাচীন। বেদ যদি তুমি পড়ো, ও সংস্কৃত বোঝা ঠেলা আছে, বুঝতে পেরেছো? আর আমাদের সংস্কৃত করতে গেলে আমাদের পাণিনির ব্যাকরণ কিন্তু অষ্টাধ্যায়ী, সেটা মাস্ট, ওটা লাগবেই, ও ছাড়া তোমার সংস্কৃত হবে না। হ্যাঁ, বেদ ওইটা, হ্যাঁ, বেদের 4টে খণ্ড, ঋগ্বেদ প্রথম খণ্ড, ওটাই মেন আর কি। বিভিন্ন বেদের বিভিন্ন কাজ আছে। আমি এখনো বেদ নিয়ে আলোচনা করছি না, পরে যখন আলোচনা হবে তখন হবে। তাহলে এই প্রাকৃত নাম দেওয়া হচ্ছে, যদিও ভাষার ইতিহাসে বিচারে নাম দুটিতে অতিব্যাপকতা দোষ আছে। ভাষা নদীর মতোই আপন বেগে পার ভাঙতে ভাঙতে তার চিহ্ন কিন্তু আঁকতে চলে। নদী যেরকম এক পার ভাঙে, এক পার গড়ে, সেরকম ভাষাও তাই। বাংলা ভাষা যদি বিদেশিকে দিয়ে উচ্চারণ করানো হয়, কেমন লাগবে? তুমি কেমন আছো, এই যে তুমি আর বেরোলো না, তুমি হয়ে গেল। তাহলে এইটা কিন্তু তারা যদি তার ডিকশনারিতে তারা যদি ইউজ করে, বা এই বাংলা ভাষায় যদি মনে করে যে না এটা ইংরেজিতে রাখবো প্রতি শব্দ হিসাবে, হয়তো ইউটাকে তুমি বলছে, তাহলে ওরা কিন্তু টি এর উচ্চারণ করেই লিখবে। আমাদের সেই রকম অনেক শব্দ রয়েছে বিদেশি, যেখানে শব্দগুলো কিন্তু আগে আসেনি। মোগল আমলে অনেক শব্দ এসেছে, ফরাসিরা যখন এই দেশে এসেছে, সেই দেশের অনেক ভাষা আমাদের বাংলা ভাষায় ঢুকেছে। ঠিক আছে, আরবি, ফার্সি, পর্তুগিজ, প্রচুর ভাষা কিন্তু আমাদের বাংলা ভাষার কথা বলছি, ইংরেজি হিন্দিতে তো আছেই সেই রকম। আবার শুদ্ধ মানে খাঁটি বাংলাও আছে, এখানেই এই তোমাদের এখানেই পাবে তোমরা। তাহলে কোনগুলো কোন কোন শব্দ বা কোন বাংলা আমাদের খাঁটি ছিল? যেটা ছিল চর্যাপদ। তা চর্যাপদের সম্পর্কেও একটু আমরা কিন্তু জেনে নেব। কিন্তু রূপ রূপান্তরের মধ্যে দিয়ে কী হয়, মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে আনুমানিক 10 শতকে আধুনিক ভারতীয় আর্য ভাষার জন্ম হয়েছে। তাহলে আমরা যে আধুনিক ভারতীয় আর্য ভাষাগুলি ইউজ করি, কিছু কিছু অংশ, যেমন মগধ অঞ্চলে, ভালো করে শুনবে, মগধ অঞ্চলে কথিত যে মাগধী প্রাকৃত, সেই অপভ্রংশটা, অর্থাৎ মগধ অঞ্চলে সেই মুহূর্তে, সেই সময়কার যে মগধ অঞ্চল ছিল, সেই মাগধী প্রাকৃত থেকে আমাদের মাগধী অপভ্রংশের মধ্যে দিয়ে
অর্থাৎ ওইখান থেকেই বাংলাটা এসেছে, বাংলার কোনো জায়গা থেকে আসেনি। কিন্তু সেই শব্দগুলো কিন্তু অপভ্রংশ হয়ে এসছে। আমি তোমাকে বারবার বলছি, আজকে যেটাকে আমরা ধরো ভাত বলি, সেটা নিশ্চয়ই 200, 300, 400, 500 বা 1000 বছর আগে ভাত ছিল না, ওই শব্দটা ভাত ছিল না। আমি পরে বলছি তোমাকে কীরকমভাবে এসেছে, এখানেই ছকের মধ্যে দেওয়া আছে, সব বলছি বুঝিয়ে। তাহলে দেখো, এই অপভ্রংশের মধ্যে দিয়ে বাংলা ভাষার জন্ম হয়েছে। তাহলে বাংলা ভাষার জন্মটা মনে রাখবে, মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশের মধ্যে দিয়ে বাংলা ভাষার জন্ম হয়েছে। এই ভাষার প্রথম গ্রন্থ হচ্ছে চর্যাপদ। তাহলে যদি বলে বাংলা ভাষার প্রাচীন গ্রন্থ বা প্রথম নিদর্শন কি বলতে হবে? চর্যাপদ। আদি আর্য ভাষা, ভারতীয় আর্য ভাষা, যাকে আমরা ভারত সাধারণভাবে সংস্কৃত বলে থাকি, সেই উৎস থেকে 3 ভাগে কিন্তু বাংলা এসেছে। সংস্কৃত ভাষা থেকেও কিন্তু অনেক বাংলা ভাষা এসেছে, কিছুটা সরাসরি, কিছুটা তদ্ভবভাবে এসেছে। আমরা জানি তৎসম যখন পড়বো, তদ্ভব যখন পড়বো, তখন আমরা বুঝতে পারবো সংস্কৃত শব্দ থেকে যেটা সরাসরি চলে এসেছে অপভ্রংশের মধ্যে দিয়ে, সরাসরি নয় এটা। মানে প্রথমে সংস্কৃত শব্দ ছিল, তারপরে অপভ্রংশ হলো, মানে ভাঙা হলো সেই শব্দটাকে, তারপরে আমাদের বাংলা এলো, সেটাকে বলছি তদ্ভব, মানে তথা থেকে উদ্ভব। এই তথাটা কি? সংস্কৃত। তাহলে যে বাংলা ভাষাগুলো বা যে বাংলা শব্দগুলো তথা থেকে উদ্ভব, এই তথা কি কোনটা? সংস্কৃত তথা। এই তদ্ভব মানে কি? তথা হতে উদ্ভব, এই তথাটা মানে হচ্ছে সংস্কৃত। এই সংস্কৃত থেকে উদ্ভব বা সংস্কৃত হতে উদ্ভব যেটা, সেটাই তদ্ভব শব্দ, কিন্তু সরাসরি সংস্কৃত শব্দ নয়। যেমন দেখো, কার্য ছিল সংস্কৃত শব্দ, ভালো করে শুনবে জিনিসটা। সংস্কৃত শব্দ হচ্ছে কার্য, কিন্তু সেই সংস্কৃত কার্য শব্দটাই প্রাকৃত অপভ্রংশ, প্রাকৃত বা মাগধী অপভ্রংশ হয়ে প্রাকৃত কর্য ছিল। তাহলে যারা মাগধী অর্থাৎ যারা মগধ অঞ্চলে বাস করত, তারা কিন্তু কার্য বলতো না, তারা কর্য বলতো। আর বর্তমানে আমরা সেটাকে কি বলছি? কাজ বলছি, কাজ। তার মানে কার্য আর কাজ একই জিনিস। কাজ এখনকার বাংলা। যেমন সংস্কৃত শব্দ আগে কি ছিল গো? হস্ত ছিল, হস্ত। কিন্তু মাগধী অপভ্রংশের মধ্যে দিয়ে বা প্রাকৃতে কি ছিল? হত্থ হলো, হত্থ, হত হয়ে থয়ে। আর আমরা এখন কি ব্যবহার করছি? হাত। এই হাতটাও আর হাত থাকবে না 500 বছর পর, এর তো হয়ে যেতে পারে, কিছু একটা হতে পারে। কেননা এইভাবেই কিন্তু ভাষার বিবর্তন হয়। আর বিবর্তন আমাদের সুবিধার জন্য করি, যেন উচ্চারণ সুবিধা হয়, বলতে সুবিধা হয়। যেমন একটা শব্দ কঠিন ছিল, আমরা সহজ করে নিয়েছি আরো। গামছা, এটা ছিল গা মোছা, মানে শরীরটাকে, গাটাকে মোছা, যার দ্বারা মোছা হয় গাটাকে, সেটাই তো গা মোছা। সেটা আমরা কি করলাম? আর গা মোছা কে বলছে, গামছা করে দে, সব থেকে ভালো হয়। এইভাবেই কিন্তু ভাষার বিবর্তন হয়। এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, এইখানে দেখে নেবে, তোমাদের পুরো দেওয়া আছে কোনটা সংস্কৃত শব্দ, প্রাকৃত শব্দ, আর এখানে বাংলা শব্দ। সেরকম আর একটা বলি, দেখো, সন্ধ্যা ছিল আমাদের সংস্কৃত শব্দ, প্রাকৃত শব্দ হলো সন্ধ্যা, আর আমাদের বাংলা হয়ে গেল সাঁঝ। সাঁঝ বেলায় অনেক গান আছে সাঁঝ দিয়ে। তারপরে দধি, ভালো করে মুড়বে, দধি মানে দই। দধি থেকে কি হলো? দহি, দহি থেকে দই। তার মানে আমাদের কিন্তু দইটা আসছে না কিন্তু কোথা থেকে? দধি থেকে কিন্তু দই আসছে না, দহি থেকে দই আসছে। আমাদের যে বাংলা শব্দগুলো, সেইগুলো আসছে এই প্রাকৃত
এই মাগধী প্রাকৃত থেকে, কিন্তু সংস্কৃত থেকে নয়। এবার এইটা ভেবো না, এই শব্দগুলো হচ্ছে তদ্ভব, এই শব্দগুলো হচ্ছে তদ্ভব, তথা থেকে উদ্ভব, মানে সংস্কৃত থেকে উদ্ভব। এই তৎসম যখন শব্দটা পড়বে না, তথা সমানভাবে এসেছে, তথা থেকে সমানভাবে এসেছে, মানে পুরোপুরি সংস্কৃত শব্দ বাংলায় ব্যবহার হচ্ছে। আমরা কি করি, চন্দ্র থাকে তো, চন্দ্র, চন্দ্র থেকে চন্দ্র ব্যবহার করতে প্রাকৃতে নিয়ে হয়ে গেল চাঁদ। আরও ভেঙে আমরা কি বলি বলো তো, আমাদের মিনিস্টার আছে চান্দু, চন্দ্রনাথ সিংহ, কি বলি, চান্দু বলি। তার মানে কোথা থেকে এসেছে, চন্দ্র থেকে চন্দ্র, চন্দ্র থেকে চাঁদ, চাঁদ থেকে আবার চান্দু। তার মানে দেখো বাংলাটা আবার আপগ্রেড হয়ে গেল আরও বেশি। এইভাবেই আরও পরিবর্তন হবে। অর্থাৎ আমরা এখন যেটা বাংলা ভাবছি সেটা কিন্তু বাংলা নয়, আরও পরবর্তীকালে আরও বাংলা কিন্তু শুদ্ধি অশুদ্ধি যাই হোক আবার পরিবর্তন কিন্তু হবে। যত দিন যাবে তত শুদ্ধি হতে পারে, যত দিন যাবে অশুদ্ধিও বাড়তে পারে। বিভিন্ন শব্দ আমরা দেখো অনেক সময় বলে যে বাংলা এত শব্দ নেওয়া হয়েছে বিদেশি, হবে না কেন? বাংলায় কার কলোনি ছিল না, ফ্রেঞ্চ, পর্তুগিজ, হ্যান ত্যান কত রকম আমাদের বাংলায় এসেছে। পশ্চিমবঙ্গ তো আগে ওই সবই ছিল। যখন ভারতের রাজধানী ছিল, কোন বিদেশি আসে নাই? আর অনেক বাঙালি বলো, আমরা অনেকেই বিদেশে যাই, বিভিন্ন শব্দ শিখে আসি, সেই শব্দগুলো আমরা ইউজ করি। একটা রেস্টুরেন্ট আছে মিয়ামো, ওটা কি থোড়াই বাংলা নাকি? কোথাকার কোন রেস্টুরেন্ট, ফ্রেঞ্চ রেস্টুরেন্ট না কি রেস্টুরেন্ট, ওইটাই বাংলায় ঢুকে গেছে মিয়ামো। বাংলায় লেখা আছে দেখবে মিয়ামো, ওটা বাঙালি না? বাঙালি মোটেও নয়। তাহলে এই রকমভাবেই আমাদের বাংলায় কি ঢুকছে, শব্দ ঢুকছে। তাহলে তদ্ভবটা মনে রাখবে, তথা থেকে উদ্ভব, তথা মানে কি সংস্কৃত। আর তৎসমতে যদি আসো, যে সমস্ত সংস্কৃত শব্দ অবিকৃতভাবে বাংলা ভাষায় এসছে, কোনো রকম পরিবর্তন হবে না। দেখুন দেখাইছি, যেমন সংস্কৃত ছিল বাংলাতেও সেরকমই ব্যবহার করি। যেমন কৃষ্ণ, অনেকের ভালো নাম কৃষ্ণ, তার নাম কৃষ্ণই থাকে। চন্দ্র, যখন আমরা বাংলায় চন্দ্র লিখি তাহলে এটা সংস্কৃত শব্দ। সূর্য, এটাও সংস্কৃত শব্দ। জল, স্থল, বর্ষ, সপ্তাহ, এগুলো সব সংস্কৃত শব্দ। পুস্তক, হ্যাঁ, এই শতকরা প্রায় 44% শব্দ কিন্তু তৎসম। ভাবো, তার মানে আমাদের বাংলার 44% আর 6% দিলে অর্ধেক অর্ধেক বাংলা সংস্কৃত হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো আমাদের বাংলাটা আসল বাংলা নয়। কোথাও থেকে এদিক সেদিক, কোথাও এদিক, হ্যাঁ না, আমার খাঁটি বাংলা কিছু দেশি আছে, ওই দেশিগুলো আমরা জানবো। যেমন ঢেকি, ঢিপি, সিন্দুর, হ্যাঁ, তারপরে তোমার খাল, বিল, পল্লী, বালা, পিলে, মোট, কাজল, কেয়া, কোদাল, এইগুলা দ্রাবিড় শব্দ, দেশি শব্দ, আমাদের এখানকারই শব্দ। তাই এগুলো আমরা পরে পাবো, পরে আমরা জানবো। তাহলে এটা তৎসমটা জানলাম, তদ্ভবটা জানলাম। সংস্কৃত থেকে সরাসরি এলে তদ্ভব, তথা থেকে উদ্ভব, হ্যাঁ না ভুল বলছি, সংস্কৃত থেকে বিকৃতভাবে যদি আসে, ভেঙে আসে, চন্দ্র থেকে চন্দ্র থেকে চাঁদ ভেঙে ভেঙে এলো, তাহলে এটা হচ্ছে কি তদ্ভব, তথা থেকে উদ্ভব হয়েছে। আর তৎসম কি সরাসরি একদম সংস্কৃত শব্দ বাংলায় বসে গেলে তৎসম। যেমন কৃষ্ণ, চন্দ্র, সূর্য, জল, স্থল, হ্যাঁ এগুলো, বর্ষ। আর অর্ধ তৎসম মানে কি, এরপরে তোমাদের ভাগ রয়েছে অর্ধ তৎসম। তথা থেকে সমানভাবে এসেছে, কিন্তু এক জায়গায় একটু পরিবর্তন করেছি, পুরোটাই একবারে নিয়ে নাই, পুরোপুরি সংস্কৃত শব্দটা একবারে নিয়ে নাই, সেটা অর্ধ তৎসম। তৎসম মানে যেটা সমানভাবে এসেছে, মানে সংস্কৃত শব্দটাই যেটা সরাসরি বাংলায় এসেছে সেটা নয়, একটু পরিবর্তন করেছি, শুধু এক ধাপ। যেমন কৃষ্ণ থেকে কেষ্ট বলি আমরা, বাস। আবার কানু আছে এরপরে। শ্রী থেকে আমরা ছিড়ি বলি, বিশ্রী থেকে বিচ্ছিরি বলি,
বিশ্রী সংস্কৃত শব্দ, বিচ্ছিরিটা বাংলা শব্দ, মানে একদম সংস্কৃতটাকেই একদম একটু রূপ পরিবর্তন করে ঝড়াপুং করে কি চলে এসেছে বাংলা। তারপর সূর্যটাও সূর্যি বলি, সূর্যি মামা, তাই তো? এই সূর্যি যদি ব্যবহার হয় তাহলে এটা বাংলায় চলে এলো। চন্দ্র থেকে চন্দর, মন্ত্র থেকে মন্তর, শ্রাদ্ধ থেকে ছেড়াদ্ধ, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন, বিষ্ণু থেকে বিষ্ণু, সৃষ্টি থেকে সৃষ্টি, বৃহস্পতি থেকে বৃহস্পতি, বৃহস্পতি বেশিরভাগ বলি, বৃহস্পতি খুব কম জনাই বলি, বৃহস্পতিবার বলি না। তা এইরকমভাবে দেখবে যে এক ঘর শুধুমাত্র একটু পরিবর্তন হয়ে সেটা সংস্কৃত থেকে, একটা জিনিস জেনে রাখো, সংস্কৃত থেকে তখন কি ছিল, মাগধী অপভ্রংশ হয়ে আসছিল তো, হ্যাঁ, আগে যেটা ছকে বললাম প্রাকৃত হয়ে আসছিল, তারপরে বাংলায় আসলো, কিন্তু এখানে তা নয়, সংস্কৃত থেকে একদম পুরোপুরি বাংলায় চলে আসবে একটু পরিবর্তন হয়ে। এরপরে দেখো তদ্ভব অর্ধ তৎসময়ের মধ্যে পার্থক্য, এখানে কয়েকটা শব্দ দিচ্ছে সংস্কৃত তদ্ভব আর অর্ধ তৎসম। যেমন কৃষ্ণ, কৃষ্ণ থেকে কানু, বলছিলাম তোমাকে কানু, তাহলে কৃষ্ণ কানু, কানু থেকে আবার কেষ্ট। গৃহিণী, গৃহিণীটা তদ্ভব কি ঘরিণী, ঘরণী থেকে গিন্নি, মানে যারা ঘরে থাকে। একটা ছিল ঘরানা, একটা দোকান ছিল বুঝলে বোলপুরে। তাহলে এখানে কিছু শব্দ আমরা দেখে নিই, গৃহিণী থেকে ঘরণী থেকে গিন্নি, চন্দ্র থেকে চাঁদ থেকে চন্দর, বৈদ্য থেকে বেজ থেকে বদ্যি, এগুলো কিন্তু সংস্কৃত তদ্ভব এবং অর্ধ তৎসম এগুলো। শ্রদ্ধা থেকে সাধ থেকে ছেড়াদ্দ, হ্যাঁ, চিত্র থেকে চিতা থেকে চিত্তি, মিত্র মিতা মিত্তির, এরকমভাবে কিন্তু শব্দগুলো ব্যবহার কিন্তু হয়। অর্ধ তৎসম এখানে কমপ্লিট। পরের দিন আমরা দেশি বিভিন্ন শব্দ জানবো, আগন্তুক বিভিন্ন শব্দ আছে যে শব্দগুলো আমাদের বাংলায় এসেছে, বিদেশি আগন্তুক আছে আর বিভিন্ন বিদেশি শব্দ আছে, এগুলো গতদিন ক্লাস করলেই এটা আমাদের বাংলা শব্দ ভাণ্ডার শেষ হয়ে যাবে। আর একটা ক্লাসই আছে, এরপরে আমরা শব্দ ও পদ, বিশেষ্য বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এটা আমরা জানবো। আজকে এই অবধি ছিল। তোমরা যদি চ্যানেলে নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।